আচ্ছা, আজকে আমরা রোহিত যে মুভিটা আছে সেটা নিয়ে আমরা রিভিউ করব। বাট এর আগে আমার কিছু জিনিস আমার বলে নেওয়া ভালো। আপনারা যারা হুমায়ুন আহমেদের বই পড়ছেন, এর মধ্যে হিমুর একটা গল্প ছিল। আমি নামটা এখন মনে করতে পারতেছি না, বাট আমি একটু গল্পটা সারাংশতে বলি। সেটা হচ্ছে যে হিমু একটা লঞ্চে যায় এবং সেই লঞ্চে মানে লাস্টের দিকে লঞ্চটা ডুবে যায়, ঠিক আছে। এখন সেইখানে লাস্টের দিকে কোনো এন্ডিং থাকে না এবং হুমায়ুন আহমেদ এটা লাস্টের পেজে বলে দেয় যে সুন্দর একটা গল্প হচ্ছে খোলা বইয়ের মতো, ঠিক আছে। যেখানে এখানে দর্শকরা চিন্তা করে নিবে যে হিমুকে আসলেই বেঁচে আছে নাকি মারা গেছে। তো যখন এই গল্পটা আমি পড়ছিলাম প্রায় 10 বছর আগে, এখন আমার মনে আছে। রিজন হচ্ছে যে হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর আমার এখন মনে হইতেছে যে হিমু মনে হয় ওই লঞ্চ ডুবিতে মারা গেছে, না হলে তো হিমুকে আমরা দেখতে পাইতাম, তাই না? এতটা হিমুর গল্পগুলো আমাদের মনে গেঁথে গেছে। কেন বললাম এই ঘটনাটা? কারণ হচ্ছে এই যে রোহিত সিনেমাটা আছে, সিনেমাটার যে ক্লাইম্যাক্স বলেন বা এন্ডিং বলেন বা যাই বলেন না কেন, এইটা একটা ওপেন বুকের মতো। ওপেন বুক মানে কি? মানে হচ্ছে যে যেটার শেষ আপনি হয়তো বুঝতে পারেন নাই, বা এটা নিয়ে আপনি আরও ঘাটবেন, আরও রিসার্চ করবেন, আপনার মাথায় আরও জিনিস আসবে, যে জিনিসগুলো আসলে হয়তো মানুষ কনস্পিরেসি থিওরি বের করতে ভালোবাসে। যেমন আপনি ইনসেপশন এই মুভিটা নিয়ে আপনি জাস্ট ইন্টারনেটে ভাই একটু সার্চ করেন। আর ইন্টারস্টেলার, ঠিক আছে, এই দুইটা মুভি, ঠিক আছে, ইনসেপশন এবং ইন্টারস্টেলার, এই দুইটা মুভি নিয়ে আপনি ইন্টারনেটে সার্চ করেন, আপনার ব্রেন ভাঙ্গা পড়বে। এত পরিমাণ মানুষ এটা নিয়ে কনস্পিরেসি থিওরি বানাইছে যে ভাই এটা এইভাবে হওয়া উচিত ছিল, কেন এটা এইভাবে হইলো না, ইত্যাদি ইত্যাদি। এখন বলতে পারেন ভাই আপনি এই কথাগুলো কেন বলতেছেন? রিজন হচ্ছে যে এই যে মুভিটা, এটা হচ্ছে অনেকটা সিমিলারিটি টুম্বাদের মতো। হিন্দি তামিল যে মুভিটা টুম্বাদ ছিল, টুম্বাদের মতো। এবং এইটার অনেকটা মিথোলজিক্যাল ওয়েতে চিন্তা করতে হবে। এই মুভি কাদের ভালো লাগবে জানেন? যারা আসলে অনেক বই পড়ছে, অনেক কিছু চিন্তা করতে পারে, ঠিক আছে, ডিপ থট করতে পারে, তাদের জন্য এই মুভিটা আসলে ভালো লাগবে। আদারওয়াইজ এটা ভালো লাগবে না ভাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে আসলে। এবং আমি যখন এই মুভিটা দেখতে বসছিলাম, তখন আমি আরনার ভাই যে একটা ভিডিও বানাইছিল, এবং ওই ভিডিও দেখেই আমি গেছিলাম যে না, এখানে একটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে তাল নিয়ে। তালটা হচ্ছে কি, তালটাকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে আদম এবং হাওয়ার যে গন্ধম ফলের যে ঘটনাটা, ওইটাকে নিয়েই বেসিক্যালি এই গল্পটা রিপ্রেজেন্ট করছে একটু গ্রামীণ পরিবেশে। এখন গ্রামীণ পরিবেশ বলতে আমি আপনাকে একটা মজার ঘটনা বলি। আমার যখন 15 বছর বয়স, আমার বাবা আমাকে মজা করে বলতো যে আচ্ছা বলতো, আদা কি গাছে ধরে, গাছে ঝুলে, নাকি এটা মাটির নিচ দিয়ে যায়? আমি বলতাম তো গাছেই তো ধরার কথা, কারণ আমি গ্রামে যাইতাম না ভাই, আমি গ্রামে খুব কম গেছি, এবং এর জন্য আমার আসলে নলেজ নাই যে আদা যে জিনিসটা আছে এটা মাটির নিচে হয়, ঠিক আছে। আমি অল টাইম জানতাম যে গাছ মানেই ফল দিবে, ফুল দিবে, এটা গাছে ধরে থাকবে, অনেকটা যে ধরেন লেবু গাছ বা হচ্ছে ধরেন ওই আপেল গাছ, কদবেল গাছ এরকম ধরে থাকবে, জাম্বুরা গাছ এরকম ধরে থাকবে। বাট বাবা আমার সাথে এটা নিয়ে মজা করতো যে বলতো আদাটা কি মাটির নিচে হয় নাকি উপরে হয়, আমি জানতাম না ভাই। এখন প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাদের যারা ঢাকা শহরে বড় হইতেছে বাচ্চা কাচ্চারা, তারা কিন্তু না ওই গ্রামীণ পরিবেশের সাথে না এতটা রিলেটেড না। আপনি যখন আপনি একটু বলেন তো যে আপনি লাস্ট কবে বৃষ্টি পড়ার পরে মাটি থেকে একটা গন্ধ বের হয়, ঠিক আছে, গন্ধ বের হয়, সেই গন্ধটা আপনি ইনহেল করছেন, গন্ধের একটা, এটাকে বলে সাদা মাটির গন্ধ বা সামথিং এলস, এরকম কিছু, একটা আলাদা গন্ধ বের হয়। এটা আমি লাইফে জাস্ট একবার এক্সপিরিয়েন্স করছি। বৃষ্টি হওয়ার পরে অনেক দিন পর বৃষ্টি হয়েছে, তখন মাটি থেকে একটা ঘ্রাণ বের হয়, ঠিক আছে। এটা যারা এক্সপিরিয়েন্স করেন নাই, এদেরকে না এটা বোঝানো যাবে না। এটা কেন বোঝানো যাবে না? জাস্ট ধরেন আপনি কালার ব্লাইন্ড যে লোক আছে, সে কিন্তু আসলে সবুজ রং দেখতে পায় না ভাই, তো তাকে আপনি সবুজ রং তো দেখাইতে পারবেন না। এটা হচ্ছে ফিল করার একটা ব্যাপার। সো এই যে রোহিত মুভিটা হয়েছে, এটা না ফিল করার ব্যাপার। এইটা আপনি হয়তো হলে গিয়ে এনজয় করতে পারবেন না, বাট এটা যখন ওটিটিতে রিলিজ পাবে, আমি ড্যাম শিওর মানুষ এটা নিয়ে প্রচুর আলোচনা করবে, প্রচুর কথা বলবে এটা নিয়ে। কারণ হচ্ছে এটা পুরোটাই একটা ডার্ক টোনে বানানো হয়েছে, ঠিক আছে। গ্রামীণ পরিবেশের সাথে যে একটা মানুষের অন্তরে একটা মিল, আগে টিভিতে বলতো যে নারীর টানে মানুষজন গ্রামে যাচ্ছে। নারী বলতে কিন্তু নারীও বোঝায়, আবার কিন্তু নারী বলতে আবার অনেকটা মাটির যে মার সাথে যে নারীর সম্পর্ক, ওই নারীটাকে বোঝায়। এটা অনেক ডিপ থট ভাই, এটা আপনি বুঝবেন না। কারণ ধরেন আমি লাইফে কোনো দিন আর্টশো কি ধরেন যেখানে ছবি টবি ডিসপ্লে করে আমি যাইনি ভাই, ঠিক আছে। এখন আমি যাইনি, আমি এটা কি বুঝবো? আরে ভাই মানুষ আর্ট করছে, এগুলো দেখার কি আছে? এগুলো তো আমি এমনি দেখতে পারি, টাকা খরচ করে আবার কেন দেখতে যাব? দিস ইজ দ্য রিজন।
মানে ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে রিজন যে আসলে আমরা ওই মানে জিনিসটাকে মানে ইনহেল করতে পারি না, মানে ওইটা স্বাদ গ্রহণ করতে পারি না। আমি ড্যাম শিওর মানুষজন এই মুভিটা যারা দেখতে গেছে তারা অনেক ব্যাড রিভিউ দিতেছে যে ভাই আমার টাকা ফেরত দেন। আর এখানে মেকার্সদের একটা বড় ফল্ট আছে। ফল্টটা কি জানেন? আমাদের আগে বুঝতে হবে যে আমাদের হলগুলো কিন্তু এই ডার্ক টোনের সাথে পরিচিত না, ঠিক আছে? যেমন আপনি রবার্ট প্যাটিনসনের যে মুভিটা ছিল ব্যাটম্যান, সেই মুভিটা এতটা ডার্ক ভাই, আমি শুধু মানে স্ক্রলিং করতাম যে আমার পিসির মানে আমার যে ল্যাপটপ আছে ল্যাপটপের ব্রাইটনেস কম নাকি মুভিটাই মানে কালো। পরে আমি রিয়েলাইজ করলাম যে না, মুভিটাই এতটা ডার্কে বানানো হয়েছে, এতটা অন্ধকারে বানানো হয়েছে যে এই মুভিটা মানে অন্ধকারে থেকেই পাজল সলভ করতে হবে। সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আপনাকে এই ডার্ক টোনের সাথে পরিচালক মেজবাউল হক সুমন আপনাকে পরিচিত করতে যাচ্ছে যে ভাই ডার্কে অন্ধকারে অনেক কিছু হয়, ঠিক আছে? আমি মানে প্রায় গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ঢাকার মানে 90% ছেলেমেয়ে যারা সম্প্রতি 10 বছরে জন্মগ্রহণ করছে বা যাদের বয়স এখন 10 বা 15, তারা মনে হয় না গ্রামীণের মেলা দেখছে। গ্রামীণ মেলা বুঝেন? জসিমউদ্দিনের মেলা গেছেন কোনোদিন? আমি একবার আমার সৌভাগ্য হয়েছিল জসিমউদ্দিন মেলায় যাওয়ার, এবং ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমার লাইফের একটা সেরা এক্সপিরিয়েন্স বলতে পারেন যে জসিমউদ্দিনের মেলা। কারণ ঢাকা শহরে আপনি মেলা পাবেন কোথায় ভাই? পাবেন না তো। সো এইগুলো হচ্ছে ফিল করাইতে চাইছে পরিচালক যে ভাই মানে আসল যে গ্রামীণ মানে পরিবেশ ওইটা কীরকম হয়। মানে মানুষজন গরু চড়াইতেছে, মানুষজন মানে সকালবেলা মানে দাঁত ব্রাশ করতে করতে লুঙ্গি পরে হাঁটতেছে, এই যে জিনিসগুলো এটা এখনকার বাচ্চা কাচ্চারা কোথা থেকে শিখবে? জানবে কোথায় যে আমাদের এরকম একটা প্রজন্ম ছিল? আমি দেখা জাস্ট রিলেট করতে পারছি যে আমি গ্রাম থেকে কতটা দূরে আছি, এবং মানে এই যে শহরের যে 9টা 5টা অফিস, এর মধ্যে এই লুপের মধ্যেই মনে হয় আমি মারা যাব, ঠিক আছে? এই লুপই চলতে থাকবে, আমি বড় হয়ে গেছি অলরেডি, আর যতদিন হয়তো বেঁচে আসি ওই কয়দিনে এই লুপগুলোর মধ্যেই আমার লাইফটা কেটে যাবে। এরপর নো ওয়ান ডাজেন্ট রিমেম্বার মি। বাট আমি এইটা বলতে পারি যে রোহিত যে মুভিটা আছে, এই মুভিটা মানুষজন আরও 10 বছর পরেও দেখবে। আপনি আমার কথাটা মিলে রাখেন, 10 বছর পরও এই রোহিত মুভিটা মানুষ ওটিটিতে সার্চ করবে, এবং এইটা নিয়ে দেখবেন যখন এটা ওটিটিতে আসবে, এটা নিয়ে হিন্দিতে দেখবেন প্রচুর তুলকালাম পড়বে। মানুষজন এটা হিন্দি এক্সপ্লেনেশন বানাবে, এটা নিয়ে রিসার্চ করবে। এইটার মানে বললাম তো, মানে মেজবাউল হক সুমন মানে এই জিনিসটাকে এভাবেই বানাইছে ভাই, এবং স্যালুট আপনাকে ভাই মেজবাউল হক সুমন ভাই, আপনি আসলে কিছু জিনিস দেখাইছেন। আর এখানে যে নায়ক চরিত্রে যে ইমরান ছিল ভাই, মানে আসে না কিছু চরিত্র মনে হইতেছে যে ওর জন্যই ক্রিয়েট করা। যেমন হচ্ছে যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভিটা, এটা মনে হয়েছে না যে এটা ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ছাড়া এটা আর কেউ ভালো করতে পারতো, ঠিক আছে? এবং তারপর যে আয়রন ম্যান মুভিটা আছে, এই আয়রন ম্যান মুভিতে আপনি আয়রন ম্যান রবার্ট ডাউনি জুনিয়রকে বাদ দিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। সো এই হচ্ছে ব্যাপার। আর নাফিসা তুসির যে মুভি আছে, ওর ফার্স্ট মুভি ছিল আইসক্রিম, এবং সেই মুভিটা হয়েছিল ড্যাফোডিলে। আপনারা যারা এটা জানেন না, যারা ড্যাফোডিলে আমার ভাই ব্রাদার আছে, তারা আইসক্রিম মুভিটা ডাউনলোড করে একটু দেখবেন। এটা ড্যাফোডিলের আশুলিয়া ক্যাম্পাসে শ্যুট করা হয়েছিল। যখন আমি যখন পড়তাম তখন আশুলিয়া ক্যাম্পাসে হয়তো আমার বছরে 2বার, মানে বছরে আমি একবার যাইতাম, সেটা হচ্ছে আমাদের যে ফাউন্ডেশন ডে, সেখানে আমি বাইক ভলেন্টিয়ার থাকতাম, ওইখানে যেতাম। এবং আমি যখন দেখছি আমি অনেক হাসছি আসলে, কারণ নাফিসা তুসি তখন কিন্তু নিউ কামার ছিল, এবং এখন ওর লেভেলটাকে অনেক আপগ্রেড করছে ভাই। আসলেই আপনি যখন মুভিটা দেখবেন মনে হবে যে এটা একটা পাগলি, এটার মানে সে মানে গ্রামে যে এরকম মানুষের একটা মানে মুখে ব্রাউন, মানে রোদে পড়তে পড়তে একটা ব্রাউন ফেস হয়ে যায়, ওর মধ্যে ওরকম চলে আসছে, ঠিক আছে? আর ইমরান ভাই, তার কথা আসলে বলবো না, মাস্টারপিস অভিনয় করছে ভাই, ঠিক আছে? মানে উনি যে জিনিসটা ফুটাই তুলছে, এটা আমার কাছে মনে হয় না যে সবাই পারতো, মেবি চঞ্চল চৌধুরী পারতো, বাট আমি আর কাউকে না দেখতেছি না যে এই চরিত্রটাকে এত ডিপভাবে পরিচালনা করতো। এবং যদি মানে গ্রাফির কথা বলি ভাই, এইটা না অন্য লেভেলের সিনেমাটোগ্রাফি। অন্য লেভেল বলতে কি বুঝিয়ে দিচ্ছে, এখন বলতে পারেন ভাই ওই মানে এত ডিপ থট আপনি বুঝেন না, রকেট সায়েন্স না বুঝে একদম সোজা বাংলায় বলেন। আচ্ছা, আমি একদম সোজা বাংলাতেই বলতেছি, সিনেমাটোগ্রাফি ওয়াজ এক্সিলেন্ট। আপনি যখন দেখবেন মনে হবে 3D গ্লাস ছাড়াই যে আপনি গ্রামে আছেন, এবং গ্রামের আপনি যখন মেলা হয় ওই মেলাতে আপনি বসে আছেন, ঠিক আছে? এরকম মনে হবে যে না, একদম পুরো রাতের সিন, এবং রাতের মধ্যে আপনি ওই মেলাতে আপনি নিজে পার্টিসিপেট করতেছেন। দিস ইজ হাউ আই ফিল্ড, ঠিক আছে? আমি এটা ফিল করছি আসলে। এবং যখন আমার মনে হয়েছে যে আচ্ছা ভাই ঠিক আছে, আমার মানে সব কিছু যাচ্ছে, এবং এন্ডিংয়ের যে ব্যাপারটা এটা অনেকেই মানে বুঝে নাই, আমি জানি, আমিও বুঝি নাই। কারণ হচ্ছে যে এটা ওইভাবেই ক্রিয়েট করছে যে লাস্টের সিনটা ভাই এটা নিয়ে মানুষজন যাতে চর্চা করে, ঠিক আছে? কারণ আমি বাংলা মুভি আমি খুব দেখতাম না, কারণ রিজন হচ্ছে কি, ওই যে বললাম মারামারি কাটাকাটি, আর যে মানে বি গ্রেডের যে একটা ব্যাপার আছে ভাই, মানে এটা আর না বলি, ঠিক আছে? তখন এরকম একটা সময় যাচ্ছিল যখন আয়নাবাজি আসে, ঠিক আছে? আয়নাবাজি আসার পরে পুরো ফেসবুকে দেখি যে মানে মানুষজন ধুমায় পোস্ট করতেছে। ইভেন যেটা আমরা পাইরেটেড কপি, মানুষজন বাঙালি বলেন বা যাই বলেন,
পাইরেট কপি চলে আসতো, ঠিক আছে? কিন্তু মানে আই এম জাস্ট শকড যে আচ্ছা এই একটা মুভি আসছে আয়নাবাজি, এই আয়নাবাজি মুভিটার কেন এখনও পাইরেট কপি আসে নাই, কেন আমি দেখতে পারতেছি না? তো আমি আমার ফ্রেন্ডদের সাথে বসলাম, তো আমার মনে আছে ওইখানে প্রায় 8 থেকে 10 জনের মতো ছিল। আমি বললাম চল আমরা আয়নাবাজি মুভিটা দেখে আসি, পাবলিক যেহেতু এত রিভিউ করতেছে। সো তখন আমি আমার আরেকটা ফ্রেন্ড বাদে সবাই বলছে বাংলা মুভি দেখতে যাব। মানে ওদের ওদের যে এক্সপ্রেশন ছিল এটা আপনি না দেখলে বুঝবেন না আসলে। সেইখান থেকে এখন মানুষজন বাংলা মুভি দেখতে যাচ্ছে এবং অনেক মানে ভালো ভালো পার্সোনাল দেখতে যাচ্ছে যারা এই ইন্ডাস্ট্রিতে হয়তো পরবর্তীতে স্টেপ নিবে, ঠিক আছে? মানে যারা এই জিনিসটা দেখতোই না, তাদের কাছে হলিউড মুভি ছাড়া আর কোনো মুভি যাতে লাগতো না, ঠিক আছে? তারা এখন হয়তো হলে যাবে এই সকল মুভি দেখার জন্য। মানুষ কি চায় হয়তো ভাই ধুম ধারাক্কা, মানে এগুলো তো আপনি মার্বেল ডিসি এগুলো মুভিতে দেখছেন তাই না? এখন তামিলে মুভি তো আপনি দেখতে পারেন। তো এগুলো বাদ দিয়ে একটু ঠান্ডা কিছু মুভি দেখি যেগুলো একটু মনে হয় যে না একটা মানে মনে শান্তি, ঠিক আছে? যেমন একটা মুভি আমি বলে রাখি, যদি সময় পান তাহলে মানে যদি এত ব্যস্ততার মধ্যেও সময় পান, তা খাদ নামের একটা মুভি আছে। খাদ মুভিটা আপনারা দেখবেন এবং দেখার পরে আপনি আমার কমেন্টে এসে একটু বলে যাবেন যে ভাই মুভিটা বার্স যে চ্যানেলটা আছে এই চ্যানেলের কমেন্টে আপনি বলে যাবেন যে ভাই এমন একটা মুভি আপনি কেন দেখাইলেন, ঠিক আছে? কারণ এটা আমি ফ্ল্যাশ করবো না, এটা আমার দেখা ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল মুভি, মানে যেটা মনে হয় যে 10 বছর পরেও আমার কাছে এটা ভাল লাগে আসলে, ঠিক আছে? আর তো অরিজিৎ সিংয়ের গান আছে রে ভাই, আর কি লাগে, ঠিক আছে? আপনি যখন দেখবেন যে খুব ক্লাম লাগতেছে যে না একটু রিল্যাক্স হই, একটু ভালো লাগার কিছু জিনিস দেখি, তাহলে আমি বলবো যে মানে ভারতীয় বাংলা মুভি নাম হচ্ছে খাদ, খয়াকারে খাদ, এই মুভিটা দেখবেন, ঠিক আছে? আপনি ভেতর থেকে ঠান্ডা হয়ে যাবেন যে না একটা মুভি দেখলাম, একটা ওন স্যাটিসফ্যাকশন আসলো। তো রোহিতে ফিরে আসি। মোটামুটি আমি তো বললামই যে মানে কি বলবো, মানে ক্যারেক্টার গুড, সিনেমাটোগ্রাফি গুড, এবং এইটা হাওয়ার মতো হয়তো বিজনেস করবেন এটা সবাই বলতেছে, আমিও বলতেছি, বাট এটা ওটিটিতে আসলে দেখবেন এটা ভেঙে ফেলবে সব কিছু, ঠিক আছে? আর মানে কি বলবো, এটাকে এই মুভিটাকে যদি আমার দিক থেকে বলেন তাহলে আমি আসলে এটাকে 8 দিব 10-এর মধ্যে। এবং যারা এতক্ষণ এই মুভি মানে এক্সপ্লেনেশনটা শুনলেন, রিভিউটা শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও। এবং আমার এই রোহিত মুভিটা যদি দেখেন তাহলে আপনাদের কেমন লাগছে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে এসে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এবং সাবস্ক্রাইব তো মাস্ট।